হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে ড্রামাটি এক্সপ্লেইন করতে চলেছি সেই ড্রামাটির নাম হলো লাভ নেক্সট ডোর। তো চলো বেশি দেরি না করে এই ড্রামাটির প্রথম ও দ্বিতীয় এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিও শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমাদের সিয়ং হো ও রিও এর মাদেরকে দেখানো হয় যারা তাদের বান্ধবীদের সাথে হাইকিং এ গিয়েছিল এবং আমাদের মেইন লিড সিয়ং হোর ব্যাপারে আমরা জানতে পারি যে অনেক বড় একজন আর্কিটেক্ট এবং ন্যাশনাল লাইব্রেরি ডিজাইন করার জন্য সে অনেক বড় অ্যাওয়ার্ড পেয়েছে। ওদিকে আমাদের রিওর ব্যাপারে বলা হয় যে সে একজন স্কলারশিপ প্রাপ্ত স্টুডেন্ট যে কিনা তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বড় একটি টেক কোম্পানিতে চাকরি করে এবং সিয়ন হো ও রিওর যে মাদার তারা ছোটবেলা থেকেই বান্ধবী ছিল। এই জন্য তাদের ভিতরে সবসময় ঝগড়া লেগেই থাকতো যে সিয়ন ও রিওর ভিতরে কে সবচেয়ে ভালো ছিল। এবং আমরা সিয়ন হোর ব্যাপারে আরও জানতে পারি যে সে অল্প বয়সেরই নিজের একটি প্রতিষ্ঠান খুলে ফেলেছে এবং সে একজন ভালো সাঁতারু এবং সে জাতীয় পর্যায়ে সুইমিং করে। এই দুই বান্ধবীর মধ্যে তো সবসময় ঝগড়া লেগেই থাকে তাদের ছেলে মেয়ে নিয়ে যে কে কার থেকে বেস্ট। তাই এনাদের ঝগড়া শুনতে শুনতে তার অন্যান্য বান্ধবীরা অনেক বোর হয়ে গিয়েছে এবং তারা জানে যে তারা কি বলবে। এই জন্য অন্য দুইজন তাদের একা রেখে সামনের দিকে আস্তে আস্তে চলে যেতে শুরু করে। ওদিকে আমাদেরকে দেখানো হয় সিয়ন ও যে ন্যাশনাল লাইব্রেরি ডেকোরেট করার জন্য যে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেই অ্যাওয়ার্ডে পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল কারণ সে একটি ফিউনারেল ডাইরেক্টরের সাথে কথা বলছিল যে কিনা একটি ফিউনারেল পার্ক অ্যারেঞ্জ করতে চায় যাতে মানুষ তার হারানো মানুষদেরকে দেখতে আসতে পারে এখানে। ডাইরেক্টর তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর সিয়ংয়ের কাছে তার কল আসে যে সে অ্যাওয়ার্ড নিতে দেরি হয়ে যাচ্ছে তাই যেন সে তাড়াতাড়ি চলে আসে এবং সিয়ন হো চলে আসে এবং সে তার অ্যাওয়ার্ড নিয়ে নেয়। ওইদিকে রিওর মাকে দেখানো হয় যে তার অন্যান্য বান্ধবীকে রিওর বিয়ের কার্ড দেয় এবং তাদেরকে বলতে থাকে যে তার রিও ইউএসএ বিয়ে করে নেবে এবং সেখানে এসে সেটেল হয়ে যাবে। এদিকে আমাদের রিওকে দেখানো হয় যে কোনো একটি কারণে কিছু না বলে সাউথ কোরিয়াতে ফিরে এসেছে যাকে রিসিভ করার জন্য তার বান্ধবী মইয়ুম এসেছে। মইয়ুম তাকে জিজ্ঞাসা করে যে সে কেন এসেছে কিন্তু সে মইয়ুমকে কিছু বলে না এবং রিও কোরিয়ান ফুড খাওয়ার জন্য অনেক বাহানা করে এবং তারা একটি রেস্টুরেন্টে কোরিয়ান ফুড খেতে যায়। তখনই সেখানে তার ভাই চলে আসে, মানে রিউর ভাই, যাকে দেখে রিউ এবং মইয়ুম পালাতে শুরু করে। এরপর তার ভাই চলে গেলে আবারও মইয়ুম রিউকে জিজ্ঞাসা করে যে তোর হয়েছেটা কি, তুই সবাইকে দেখে এরকম পালাচ্ছিস কেন। তখন রিউ মইয়ুমকে বলে যে সে তার ফ্যামিলিকে সারপ্রাইজ দেবে এর জন্য, যার জন্য তারা দুজন মেয়ে তার ফ্যামিলি ডেকোরেট করার জন্য কিছু বেলুন কিনে নিয়ে যায়। কিন্তু তখনই মইয়ুমের কাছে ফোন আসে যে তার একটি কাজ পড়ে গিয়েছে, তাই সে রিউকে একা একা রেখে সেখান থেকে চলে যায়। এরপরে রিউ তার বাড়ির সামনে এসে দেখে যে সেখানে নতুন একজন কেউ বাড়ি করে রেখেছে, তাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটি দেখতে থাকে এবং ওইখানে সিয়নও থাকতো এবং তার একটি ছোটবেলার স্মৃতি মনে করে সে অনেক এম্বারেসমেন্ট ফিল করে এবং তখনই সেখানে সে দেখতে পায় যে তার পিছে থেকে সিয়নও চলে এসেছে এবং সে রিউকে দেখে অনেকটা অবাক হয়ে গিয়েছে। তারা অনেক দিন পর দুজনকে দেখছে। সিয়ং হয়ে রিউকে বলে যে তুই এইখানে কি করছিস। তখন রিউ তাকে বলে যে আমি এখানে যা করছি না করছি তাতে তোর কি। তখন সিয়ংও বলে যে এটা আমার জমিন, তুই আমার জমিনে দাঁড়িয়ে আছিস। তখন রিউ তো তার কথার কোনো পাত্তাই করে না, বরং তার মজা নিতে শুরু করে। তখন সিয়ং তাকে বলে যে এটা আমার অফিস এবং রিউ তার উপর রাগ হয়ে সেখান থেকে চলেই যেতে যাবে। তখন দেখায় যে তার মা সেখান থেকে আসছে, তার জন্য সে একটি বক্সে লুকিয়ে পড়ে এবং সিয়ং হোকে বলে যে তুই ম্যাটারটা ট্যাকেল কর। তারপর তারা সেখানে রাস্তায় একটি লাকেজ দেখতে পায় এবং বলে যে এই লাকেজটি কার। সিয়ং হো জানতো না যে আসলে এই লাকেজটি কার। তখন সে বুঝতে পারে না যে সে কি বলবে। তখন আমাদেরকে দেখানো হয় যে রিও বক্সের ভেতর থেকে তার পায়ে একটি লাথি দেয় এবং সিয়ং হো বুঝতে পেরে যায় যে এই লাকেজটি রিওর, তাই সে বলে যে এই লাকেজটি আমার। সেখানে থাকা সকলে সিয়ং হোকে বলে যে তারা সিয়ং হোকে সাহায্য করতে পারে তার জিনিসপত্র উপরে উঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু সিয়ং হো যেমন তেমন করেই হোক ম্যাটারটি হ্যান্ডেল করে নেয় এবং তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তখন সাং হো রিওকে জিজ্ঞাসা করে যে তুমি কেন সকলের কাছ থেকে লুকাচ্ছ, কিন্তু রিও কোনো উত্তর না দিলে সে কার্টুন আটকে ধরে রাখে, কিন্তু রিও কার্টুন ফেরে বাহিরে চলে আসে। কিন্তু রিও টপিকটি চেঞ্জ করে নেয় এবং সাং হোকে বলে যে তোর অফিস তো অনেক সুন্দর এবং এটি বলে সে তার অফিসের ভিতরে ঢুকে যায়। সিয়ং হো বারবার তাকে প্রশ্ন করলে সে টপিক চেঞ্জ করতে শুরু করে এবং বিভিন্ন বাহানায় তাই অফিস ঘুরে ঘুরে দেখতে থাকে। সিয়ং আবারও তাকে জিজ্ঞাসা করলে সে তাড়াতাড়ি করে উপরে উঠতে যেয়ে একটি তারের সাথে তার পা আটকে গিয়ে পড়ে যেতে চায় এবং তার উপর একটি বুকশেলফ পড়ে যায়, কিন্তু সিয়ং হো তাকে বাঁচিয়ে নেয়।
যার কারণে পুরাতন একটি আর্কিটেকচার সিয়ংহোর পিঠের উপরে পড়ে যায়। এজন্য রিও তাড়াহুড়া করে সিয়ংহোর পিঠ চেক করে তখন তার পিঠে সে দেখে যে অনেক আঘাত পেয়েছে এবং পুরনো একটি ক্ষতের চিহ্ন দেখে তার একটি ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে যায়, যেখানে রিও তাকে বাঁচাতে গিয়ে তাকে ধাক্কা দিলে সে একটি তার কাটার সাথে তার পিঠ কেটে যায়। এবং এটি দেখে সে সিয়ংহোকে বলতে থাকে যে এখনো এই দাগটি আছে তাই না। তখন সিয়ংহো বলে যে তোর এত চিন্তা করার প্রয়োজন নেই, তুই আগে বল যে তুই এখানে কেন এসেছিস, আর তুই কেন বা সবার থেকে পালিয়ে বেড়াচ্ছিস। আর আমি তোকে বাঁচাইনি, বরং এই জিনিসটাকে বাঁচিয়েছি যেটা অনেক টাকা দাম। তখন রিও বলে কই দেখি তো দেখি, এবং এটি বলে সে সেই জিনিসটি পরিষ্কার করতে শুরু করে। এবং রিও সিয়ংহোকে বলে দেখ দেখ এইটা একদম ঠিক আছে, এটার তো কিছুই হয় নাই। তখন সিয়ংহো রিওকে বলে যে দেখ যদি তোর কোনো সমস্যা হয় তাই তুই আন্টিকে সবকিছু সত্যি বলে দে এবং তার সাথে খোলামেলা আলোচনা কর। ওদিকে আমাদের ময়ূমকে দেখানো হয় যে একটি মাতাল ব্যক্তিকে রেস্কিউ করতে এসেছে, কারণ সে এই কাজে এক্সপার্ট ছিল। কিন্তু মাতাল ব্যক্তিটি ময়ূমের উপরে আক্রমণ করে দেয় এবং ময়ূমের কোনো কথাই শুনছিল না। তাই তাকে বাঁচানোর জন্য দানহো নামের একজন ব্যক্তি, যে এই ড্রামার মেইন সেকেন্ড লিড, সে ময়ূমকে বাঁচাতে এসে উল্টো আরও নিজে ব্যথা পেয়ে পড়ে যায়। তারপরে আমাদের ময়ূমকে দেখানো হয় যে সে যে করেই হোক ওই লোকটিকে কন্ট্রোল করে নেয় এবং তাকে রেস্কিউ করে রিহ্যাবে পাঠিয়ে দেয়। এবং আমাদের রিও সিয়ংহোকে দেখানো হয় যারা কথা বলতে বলতে তাদের বাসার সামনে চলে এসেছিল, এবং রিও সেখানে একজন ডেলিভারি বয়ের হেলমেট দেখে বলছিল যে সে কি তার হেলমেটটি আমাকে দিবে। তখন সিংহ তাকে বলে যে সামনেই তো আমাদের বাড়ি, তোর হেলমেটের কেন প্রয়োজন। তখন রিও তাকে বলে যে এমনিও আজকে আমার অনেক পিটানি আছে পিঠের উপরে, তাই সে তার লাকেজ থেকে সমস্ত কাপড় বের করে পড়তে শুরু করে। তখন রিও সিয়ংহোকে বলে যে তুই আমাকে একটা পাঞ্চ কর দেখি তো ব্যথা লাগে কিনা। তখন সিয়ংহো তাকে মানা করে দেয় এবং তখন রিওকে সিয়ংহো বলতে থাকে যে তোর কি হয়েছে। তখন রিও তাকে বলে যে দেখ তুই আজকে রাত্রে আমার সাথে থাক, নাহলে আমার কপালে আজকে অনেক বিপদ আছে। তখন সিয়ংহো তাকে বলে আচ্ছা তুই এমন কি করেছিস যে তুই এত ভয় পাচ্ছিস যে আন্টি তোকে তার জন্য পিটায়। তখন রিও সিয়ংহোকে সত্যিটা বলেই দেয় এবং সে বলে যে সে তার বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। তখন সিয়ংহো বলে যে আরেকটু জোরে বলতো। সে তখন চেঁচিয়ে বলে যে সে তার বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। তখন বলে যে পিছে দেখ কে। তখন রিও দেখতে পায় যে পিছে তার মা এসে দাঁড়িয়েছে এবং সে রিওর সমস্ত কথা শুনে ফেলেছে। তাই সে তার মাকে পটানোর জন্য তার মার কাছে গিয়ে খুবই সাধারণভাবে বলে যে মা আমি আমার বিয়ে ক্যান্সেল করে দিয়েছি। এবং রিওর মা এটা শুনে রিওর উপর অনেক রেগে যায় এবং তাকে পেটানোর জন্য তাকে ধাওয়া করতে শুরু করে এবং বলে যে তুই 1 মাস আগে কিভাবে তোর বিয়ে ক্যান্সেল করতে পারিস। এবং রিও তার মার খাওয়ার ভয়ে সিয়ংহোর পেছনে লুকিয়ে পড়ে এবং সিয়ংহো রিওকে বাঁচাতে গিয়ে তার মায়ের মার খেতে থাকে। তখন রিওর মা রিওকে জিজ্ঞাসা করতে থাকে যে সে কি তোমার সাথে চিট করেছে যার জন্য তুমি এটা করেছো। তখন রিও তাকে বলে যে তার ফিয়ান্সের কোনো ভুলই ছিল না, সব ভুল তার ছিল। তার সেখানে বোরিং লাগছিল, ভালো লাগছিল না, যার কারণে সে এখানে চলে এসেছে বিয়ে ক্যান্সেল করে। এবং যা শুনে রিওর মা রিওর উপর আরো বেশি ক্ষেপে যায় এবং তাকে মারধর করতে শুরু করে। কিন্তু তখনই রিওর বাবা এসে সমস্ত ঘটনা সামলিয়ে নেয় এবং রিও আরো বলে যে সে তার চাকরিও ছেড়ে দিয়েছে। এবং যা শুনে রিওর মা আরো বেশি তার উপরে ক্ষেপে যায় এবং তারপরে আরো বেশি রেগে গিয়ে তারপরে আরো তাকে পিটাতে শুরু করে। এবং সিয়ংহো কিছু বুঝতে না পেরে আবারও রিওকে বাঁচাতে গিয়ে তার মার খেতে শুরু করে এবং রিও সিয়ংহোকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং রিওর মা রিওর পেছনে দৌড়াতে শুরু করে। তখন সিয়ংহো আর রিও এক জায়গায় এসে পৌঁছালে তখন সিয়ংহো রিওকে জিজ্ঞাসা করে সে তার চাকরি কেন ছেড়ে দিয়েছে। তখন সিয়ংহো রিওকে বলে যে 10 বছর ধরে কম্পিউটারের সামনে বসে থাকতে থাকতে আমার একেবারেই বোরিং লাগছিল, যার কারণে আমি আমার রিল লাইফের জন্য চাকরিটি ছেড়ে দিয়েছি। আর আমি নতুন নতুন গ্র্যাজুয়েটের পরে এই চাকরি পেয়েছি এবং আমি আমার দেশে আসার কোনো সুযোগ পাইনি। তাই একটানা বাহিরের দেশে থাকতে থাকতে আমার একেবারেই বোরিং লাগছিল, যার কারণে আমি এখানে চলে আসি। আর সেম এক্সকিউজও আমি আমার মাকেই দিব। এরপরে রিওর ভাই সিয়ংহোকে কল করে বলে যে আমার মায়ের রাগ কমে গিয়েছে, তাই তুমি আমার বড় আপুকে বলো যে বাসায় যেন সে চলে আসে। এবং সিয়ংহো রিওকে এই ঘটনাটি বললে রিও বলে যে আমি আমার মাকে চিনি, তার রাগ এত তাড়াতাড়ি কমে যাবে এটা অসম্ভব। তখন সিয়ংহো রিওকে বলে যে তুমি তাকে এত পরিমাণে দৌড়ানি দিয়েছো যে সে এখন অবশ্যই ক্লান্ত হয়ে গিয়েছে। ওদিকে আমাদের ময়ূমের কাছে সেই লোকটিকে দেখানো হয় যে পুরো ময়ূমের ফ্যান হয়ে গিয়েছিল এবং সে ময়ূমের নাম নাম্বার জিজ্ঞাসা করে, কিন্তু ময়ূম বলে যে এরকম নাম নাম্বার কত মানুষকে দিয়েছি কিন্তু কেউই আমার সাথে যোগাযোগ করেনি বা আমার খোঁজ নেয়নি। তখন ওই লয়ারটি বলে যে আমি নেব, কিন্তু ময়ূমকে দেখানো হয় যে তাকে ইগনোর মেরে সেখান থেকে চলে যায় এবং রিও সিয়ংহো বাড়িতে ফিরে আসে
তারা দুজন বাড়িতে এসে দেখে যে রিওর মা সোফার উপর বসে কান্না করছে। তাই রিওর মা তার মাকে কমফোর্ট দিতে চায়, কিন্তু সে তো কান্নার নাটক করছিল এবং রিওকে বলে যে তুই বল যে সত্যি সত্যি কি হয়েছে। কিন্তু আবারও রিওর মা তাকে মারতে গেলে সিয়ং হো তাকে আবারও জোর করে রুমের ভেতর ঠেলে দেয় এবং দরজা লক করে দেয় এবং রিওর মা রিওকে আচ্ছা ধুলানি দেয়। এবং এই দৃশ্যটি দেখে সিয়ং হোর একটি ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেখানে সবাই তাকে বুলি করত এবং রিওই একমাত্র ব্যক্তি ছিল যে সিয়ং হোর কাছে এসে সকলের সাথে ডিফেট করত সিয়ং এর জন্য, এবং সে ওই সকল বাচ্চাদের কাছ থেকে সিয়ং হোকে প্রোটেক্ট দিত। এবং এটি মনে করেই সিয়ং হো সামনের দিকে তার বাড়িতে চলে যেতে শুরু করে এবং এখানেই প্রথম পর্বটি শেষ হয়ে যায়। দ্বিতীয় পর্বটি শুরু হয় একটি ফ্ল্যাশব্যাকের স্মৃতি দেখিয়ে, যেখানে সিয়ং হো রিওকে নিয়ে গিয়েছিল একটি পার্ট টাইম জব করার জন্য, যাতে তারা নিজেদের খরচ নিজেরাই চালাতে পারে, যেখানে তারা দুজন একটি রেস্টুরেন্টের থালাবাটি ধোয়ার কাজ করছিল। এবং সিয়ং হো কাজটি করতে চায় না এবং চলে যেতে চায়, কিন্তু রিও তার পা ধরে বসে এবং তাকে যেতে দেয় না। এরপর রিও ও সিয়ং হো মিলে একটি গ্রোসারি শপে যায় এবং সেখানে গিয়ে এসে দেখে যে রিও একটি স্টার কিনছে এবং সে যা কামিয়েছে সেটি দিয়ে তার মাকে সে একটি গোল্ডের ব্রেসলেট গিফট করেছে। এবং রিওর মাকে দেখানো হয় যে ব্রেসলেটটি পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় এবং রিওর উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপরে আমাদের রিওকে দেখানো হয় যেখানে তার মা জিজ্ঞাসাবাদ করছিল সে কেন হুট করে এই কাজটি করলো আর কেনই বা সেই কাজটি করলো, কিসের জন্য। এবং রিওকে দেখানো হয় যে সিয়ং হোর কাছে যে এক্সপ্লানেশনটি দিয়েছিল সেই এক্সপ্লানেশন তার মাকেও দেয়। তখন তার মা রিওকে জিজ্ঞাসা করে যে তাহলে তুমি এখন কি করবে। তখন সে বলে যে আমি কিছুদিনের জন্য কোরিয়াতে থাকতে চাই, এখানের খাবার খেতে চাই, তোমাদের সাথে থাকতে চাই। যা শুনে রিওর মা আরও বেশি ক্ষেপে যায় এবং পরের দিন সে রিওকে ইগনোর করতে শুরু করে। এরপর আমাদের মইয়ম সাংহোকে দেখানো হয় যারা রিওর বাড়িতে এসেছিল এবং একসাথে ব্রেকফাস্ট করছিল এবং রিওর ছোট ভাই রিওকে নিয়ে কি যেন মজা করছিল, তাই সে তার ছোট ভাইকে পেটাচ্ছিল। তখন মইয়ম ও রিওকে জিজ্ঞাসা করে যে আসলে কি হয়েছে, তখন সেও একই এক্সপ্লানেশন মইয়মকে দেয়। এবং রিও দেখে যে সে যেই ঘরে থাকতো সেই ঘরে এখন স্টোরখানা হয়ে গিয়েছে, তার মানে সেখানে তার কোনো অস্তিত্ব নেই এবং পুরো ঘরটাকে স্টোরেজ রুম করে ফেলেছে তার পরিবার। তখন সিয়ং হো সেখানে এসে রিওকে বলে যে এরকম অলসের মতো পড়ে থাকিস না। তখন রিও তাকে বলে যে একটু এদিকে আয় এবং সিয়ং হো তার কাছে গেলে তখন তার গলা ধরে তাকে উল্টিয়ে বলে যে আর আমাকে নিয়ে মজা উড়াবে বল। তখন সিয়ং হো কিছু বুঝতে পারে না এবং তখনই সেখানে তার মা চলে আসে এবং সে রিওকে এসে অনেক বেশি বকাঝকা শুরু করে এবং সিয়ং এর নতুন অফিস খোলার জন্য তার মা তার জন্য রাইস কেক অর্ডার করে এবং রাইস কেক নিয়ে রিও তার অফিসে যায়। এবং রিওর অফিসে গিয়ে দেখে যে সেখানে সিয়ং হোর এমপ্লয়ি যারা রিওকে খুব ভালো করে চেনে এবং রিওকে তাকে সিয়ং এর ব্যাপারে জিজ্ঞাসা করলে রিও তখন বলতে থাকে ও সিয়ং, ওকে তো ছোটবেলা থেকে আমি পেলে পুষে বড় করেছি, আপনারা জানেন ওর জন্য আমি কি কি করেছি। তো শোনেন, আমি ওকে ছোটবেলা থেকেই সবসময়ের জন্য যখন ও এসেছে আমাকে দেখে ও ইগনোর করতে শুরু করে দিয়েছিল, কারণ সে ফ্রান্স থেকে এসেছিল এবং সে কোরিয়াতে কথা বলতে পারতো না, যার কারণে আমি তাকে কোরিয়ায় ভাষায় কথা বলা শিখিয়েছি। এবং সিয়ং হোর প্যারেন্টস দুজনে কর্মক্ষেত্রের জন্য বাহিরে থাকতো, যার কারণে রিওর মা সিয়ং হোর দেখাশোনা করতো এবং সাথে সাথে রিও তার দেখাশোনা করত। আমি সবসময় ওকে গুছিয়ে গাছিয়ে রাখতাম, ওর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে দিতাম, ওকে ভালো ভালো খাবার খাওয়াতাম, অন্যান্য বাচ্চাদের সাথে ওকে ভালোভাবে মেশাতে শিখেছি, কিভাবে মিশতে হয় এবং সবসময়ের জন্য ওর মানি সেভিং করতে শিখিয়েছি। এবং এগুলো যখন বলছিল তখন সিয়ং হো সেখানে চলে আসে এবং বলে যে তোমরা শুধু উল্টোটাই শুনেছো, তোমরা আসল কাহিনী শুনবে ও কি কি করেছে তাহলে শোনো। তো যখন আমি প্রথম কোরিয়াতে এসেছিলাম তখন আমি দেখেছিলাম যে রিওর মুখে কাদা মেখে আছে, যার কারণে আমি তাকে দেখে ইগনোর করছিলাম। আর আমি যখন ওদের বাসায় থাকতাম ও উল্টো আরো আমার উপরে সবকিছু ফেলে দিত। আমি বাথরুমে থাকলেও না বলে বাথরুমে ঢুকে যেত, আর ও বিনস পছন্দ করতো না, তাই ওর বিনসগুলো সবসময় আমাকে দিয়ে দিত। এবং আমি যে টাকাগুলো গুছিয়ে রাখতাম সেগুলো এসে চুরি করে নিয়ে যেত। ও এগুলো করেছে আমার সাথে, তোমরা জানো। म्यांगो लीना সিয়ং उन হোর दोनों को সাথে छोड़कर দূর बाहर অফিস जाने কর্মী लगते हैं। মিয়ং ও म्यांगो एक লিনাকে कॉल आता है দেখানো वो হয় काफी যেখানে शॉक्ड हो মিয়ং এর जाता है। কাছে একটি কল আসে এবং মিয়ং অনেক শকড হয়ে যায়। ওদিকে আমাদের রিওদের প্রতিবেশীদের দেখানো হয় যারা রিওকে নিয়ে অলরেডি আলোচনা শুরু করে দিয়েছে যে রিওর বিয়ে ভেঙে গিয়েছে এবং তাকে জব
থেকে তাড়িয়ে দিয়েছে এবং এগুলো রিওর মা শুনে নিয়েছিল। এবং রিওর মা যখন জানতে পারে যে সিয়ং এর অফিস ওপেনিং যেদিনকে হবে সেদিনকে সবাই আসবে, তার পুরানো ক্লাসমেটরাও সেখানে আসবে, যেটা শুনে রিওর মা অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে বুঝতেই পারে যে সেখানে রিওকে নিয়ে অবশ্যই আলোচনা শুরু হয়ে যাবে, কারণ সে তার বান্ধবীদের কাছে অনেক বড় বড় ডায়লগ দিয়ে রেখেছিল। ওইদিকে আমাদের রিওকে দেখানো হয় যে অনেক বেশি চিন্তিত আছে এবং তার কোনো কিছুতেই মন লাগছিল না। এরপর রিওর মাকে দেখানো হয় যে তার ফিয়ন্সে জুনকে কল করে যে রিও কেন তার সাথে বিয়ে ভেঙে দিয়েছে, কিন্তু রিও তার কাছ থেকে ফোন নিয়ে যায় এবং জুনের নাম্বার ডিলিট করে দেয়। এদিকে আমাদের সিয়ং হোকে দেখানো হয় যে তাদের অফিস ওপেনিং এর আগে একটি প্রবলেম শুরু হয়ে গিয়েছে, কারণ তারা যে প্রজেক্টের উপর কাজ করতে চাচ্ছিল সেই প্রজেক্টটি সরকার থেকে বন্ধ করে দিয়েছে, যার জন্য তারা খুব চিন্তিত ছিল। এবং সিয়ংহোর লয়ার ওই ছেলেটি ছিল যার সাথে ময়ূমের দেখা হয়েছিল। ওদিকে আমাদেরকে দেখানো হয় যে রিও কিসের জন্য কোরিয়াতে চলে এসেছে, যে তার ফিয়ন্সে তার উপর চিট করেছে এবং তাকে অফিস থেকেও বের করে দিয়েছে, যার জন্য সে কোরিয়াতে চলে এসেছে। এরপর রিওকে দেখানো হয় যে সিয়ংহোর জন্য একটি গিফট নিয়ে আসে এবং গিফট হিসেবে তাকে একটি আনারের গাছ দেয়। এবং ওদিকে আমাদেরকে দেখানো হয় যে রিওর মা তাদের কলেজের বান্ধবীদের সাথে দেখা করার জন্য চলে যাচ্ছে এবং রিও তার মাকে যে গোল্ডের ব্যাজটি দিয়েছিল সেটি সে খুঁজে পাচ্ছিল না এবং সেটি না নিয়ে এসে সেখানে চলে গিয়েছে। এবং সেখানে গিয়ে যেমন সে ভেবেছিল তেমনটাই হচ্ছে, তারা রিওকে নিয়ে আলোচনা করছে এবং তাকে বেশি কথা শোনাচ্ছে, কিন্তু রিওর মা যে করে হোক পরিস্থিতি সামাল দেয়, কিন্তু তখন সে আরো গসিপিং শুনতে পায় তার মেয়ের ব্যাপারে, যার জন্য সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। ওদিকে তার অফিসের বাহিরে রিও তার মায়ের ব্রেসলেট নিয়ে চলে আসে, তখন সিয়ংহো তাকে বলে যে তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য খাবারের কিছু আনতে যাচ্ছি, কিন্তু তখন রিওকে দেখানো হয় যে তার মায়ের কাছে গিয়ে ব্রেসলেটটি দিয়ে দেয়। এবং রিওকে এখানে দেখে সবাই অনেক বেশি চমকে যায় এবং তখন তার মাকে অন্য কিছু বলার আগে তখন রিওর মা রিওকে দেখিয়ে তার ফ্রেন্ডসদেরকে বলে যে রিও তার পুরানো জব ছেড়ে দিয়েছে, কারণ এর থেকেও ভালো ভালো জবের জন্য তার কাছে অফার আসছে, এজন্য সে নতুন নতুন জবের জন্য অ্যাপ্লাই করবে, যার জন্য সে তার পুরাতন জব ছেড়ে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি সে ইউএসএ চলে যাবে, কারণ ইউএসএ তার আসল জায়গা, সে সেখানেই থাকতে পছন্দ করে। কিন্তু তার মায়ের মুখ থেকে এসব কথা শুনে রিওর অনেক খারাপ লাগে, কিন্তু সে সেখানে চুপ থাকে এবং তার মাকে কিছুই বলে না। এবং সে যখন বাসায় আসে তখন তার মার সাথে তার কথায় কাটাকাটি হয় এবং সে তার মাকে জিজ্ঞাসা করেছে তুমি এরকমটা কেন বলেছো, তখন তার মা বলে কারণ তুমি ইউএসএ আবারও চলে যাবে তোমার চাকরির জন্য। তখন রিও তাকে বলে যে কেন, আমি কি তোমাদের সাথে থাকতে পারি না, তুমি কি চাও না যে আমি তোমার মেয়ে হয়ে বাঁচি, যার জন্য তুমি আমার রুমকে পুরো স্টোর রুম বানিয়ে রেখেছো। যার শুনে তার মা আরো রেগে যায় এবং তার লাগেজ নিচে ফেলে দেয়। তখন রিও আরো বেশি রেগে যায় এবং সে তার বলে যে তোমার ইগোটাই বেশি, তোমার প্রাইডটাই বেশি না, আর তোমার জন্য তোমার সন্তানের কোনো চিন্তা নাই না। কিন্তু তার মা কোনো কিছু শোনার চেষ্টা করছিল না, কারণ সে তার প্রাইড আর অহংকার নিয়েই ছিল। এবং সে রিওকে আরো অনেক বেশি কথা শুনিয়ে দেয় এবং এটি শুনে রিও সেখান থেকে চলে যায় তার মায়ের কথা শুনে এবং সে সেখান থেকে তার মাকে বেশি বলে চলে আসে। এবং তার মা এজন্য এটা করছিল কারণ তার মায়ের বান্ধবীরা অন্যান্য যারা ছিল তারা সবাই এস্টাবলিশ ছিল, শুধু তার মায়ের ছিল না। যেহেতু রিও অনেক এস্টাবলিশ ছিল তাই সে তার মেয়েকে নিয়ে অনেক বেশি অহংকার করত, কিন্তু রিও এই জিনিসটি বুঝতে পারছিল না, তাই তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। এরপরে রিও একটি অ্যামিউজমেন্ট পার্কে বসেছিল যেখানে সেংহো চলে আসে এবং রিওর সাথে সেংহো কথা বলতে শুরু করে, যেখানে রিও তাদের ছোটবেলার কথা বলে হাসাহাসি শুরু করে, কিন্তু সেংহো বুঝতে পারছিল যে রিওর মধ্যে অনেক দুঃখ, তাই সে রিওকে বলে যে তুমি নকল হাসি না হেসে তোমার মধ্যে যে দুঃখ আছে সেটিকে প্রকাশ করো, তাই তুমি কান্না করতে পারো। যা শোনা মাত্রই রিও কান্না করে। অপরদিকে রিওর মা তার ভুল বুঝতে পারে, যার জন্য সে রিওর লাকেজটি তার রুমে এনে দেয় এবং পরের দিন সকালে সে দেখে যে রিও নেই, কারণ রিও বাহিরে চলে গিয়েছে কোনো একটি কাজের জন্য। এবং আমাদের লিনাকে দেখানো হয় যে মেয়ংকে এসে বলে যে তারা একটি নতুন প্রজেক্টের কাজ পেয়েছে। এরপরে আমাদের রিওকে দেখানো হয় যে বাড়িতে এসে তার রুম দেখে অবাক হয়ে যায়। তখন সে তার মাকে জিজ্ঞাসা করে এটি কে করেছে, তখন সে বলে যে তারা সিয়ংহোকে বলেছে তার রুম ডেকোরেট করে দেওয়ার জন্য। দিন সকালে রিও বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, ওদিন সকালে রিওর মা সিয়ংহোকে এটি বলেছিল এবং অল্প সময়ের মধ্যে সিয়ংহো রিও হোম ডেকোরেট করে দিয়েছে এবং রিও যেমনটা পছন্দ করত ঠিক তেমন ভাবে তার হোম ডেকোরেট করে দিয়েছে। এরপরে আমাদেরকে রিওকে नए रूम को देखकर बहुत ज्यादा खुश होती है। वो रात को सोने के लिए आती है जहाँ वो सीलिंग पर चमकते हुए तारों वाले स्टिकर्स देखती है, जिन्हें देखकर वो बहुत ज्यादा सरप्राइज्ड होती है क्योंकि वो बचपन से अपने रूम में ऐसे स्टिकर्स लगाया करती थी जिन्हें देखते हुए उसे बहुत ही अच्छी तरह से नींद आ जाती थी। पर इस बारे में सियोंग को पता था, इसीलिए उसने जानबूझकर रियो की पसंद का डिजाइन किया। तो रियो उसे थैंक यू कहने के लिए उसे कॉल करती है। सियोंग उसे अभी भी टीज करता है ये कहते हुए जरा ध्यान से देख, जिस टेबल में बैठकर
तूने अपने सीनियर को लव लेटर लिखा था पर उसने तुम्हें रिजेक्ट कर दिया था। मैंने वही टेबल दोबारा से लगाई है, मेरा बेड ब्लैंकेट सब वही है। जब तू रिजेक्ट होकर आकर रो रही थी, एम्बैरेस होकर ब्लैंकेट में अपना मुंह छुपा रही थी, मैं तेरे एम्बैरेसिंग पास्ट को वापस से ले आया। रियू से ये सब याद दिलाने से मना कर रही थी। तभी सियोंग कहता है कि अपनी खिड़की के कर्टेन्स को अच्छे से बंद कर लेना। कहती कि कुछ है क्या बाहर, ये बोलकर वो कर्टेन्स को हटाती है। सामने ही वो सियोंग को देखती है, अपने रूम की खिड़की के सामने बैठा हुआ था। उससे टीज करते हुए कहता कि कल से ये कर्टेन्स को बंद करके रखना कि मैं हर सुबह उठकर तेरी शक्ल नहीं देखना चाहता। कहती है पर तू तो यहाँ रहता ही नहीं है, तेरे शहर वाले घर का क्या हुआ? सियोंग कहता है कि अब से मैं यहीं रहूंगा। जो सुन रियू को उनकी एक पुरानी मेमोरी याद आती है। एक दिन वो अपनी सीलिंग पर वो स्टिकर्स लगा रही थी, उसका पैर फिसल गया था और वो गिरने वाली थी, पर सियोंग ने उसे गिरने से बचा लिया था और उसे अपने ऊपर बेड में खींच लिया था। इसी के साथ एपिसोड 2 का एंड यहीं पर होता है। तो अब इनकी लव स्टोरी कैसे डेवलप होती है देखेंगे अगले एपिसोड्स में। এটি যেহেতু একটি অনগোয়িং ড্রামা, তাই প্রতি সপ্তাহে 2টি করে এপিসোড আসবে। আপনাদের এই ড্রামার পরবর্তী এক্সপ্লানেশন চাই কিনা সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন। আনটিল দেন, আল্লাহ হাফেজ সবাইকে।